হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। বলো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রাজন আছি তোমাদের সঙ্গে। আজকে আমরা কম্পারেটিভ ম্যাথামেটিক্সের প্র্যাকটিসের 20 করব। আর এর যে কোয়েশ্চেনগুলো আসছে সেই কোয়েশ্চেনগুলো কিন্তু ম্যাক্সিমামই সামনে যে আপকামিং এক্সাম আসছে সেইগুলো বেস করে হচ্ছে, ঠিক আছে? যেমন ডাব্লিউবিপি, কনস্টেবল আসছে 12,000, ফুড এসআই সামনেই পরীক্ষা আছে, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, তারপরে এছাড়াও রেলের তো প্রচুর কটা ভ্যাকেন্সি এসছে, এএলপি টেকনিশিয়ান, গ্রুপ ডি, এনটিপিসি, যেই আরও সামনে যত পরীক্ষা আছে সেই পরীক্ষাগুলোর কথা মাথায় কোশ্চেন সেটগুলো করা হয়েছে। চলো তাহলে দেরি না করে সরাসরি যাই আমরা ক্লাসে। ওকে, তাহলে প্রথম ম্যাথটা কি বলেছে? বলছে 16,000 টাকার মূলধনের ওপর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য হচ্ছে 160 টাকা, ঠিক আছে? সুদের বার্ষিক হার কত? কি বলছে? 16,000 টাকা মূলধন, আর কি বলেছে? চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য হচ্ছে 160 টাকা। এই অঙ্কগুলো করার জন্য যদি 2 বছর দেয়, যদি কোথায় গেল উপর, এই যে 2 বছর বলে দিয়েছে, দেখো 2 বছর, এই যে 2 বছরটা দিয়ে দিয়েছে, এখানেই তোমাকে যা করার করতে হবে। অ্যাকচুয়ালি কি করব? এই যে ডি মানে ডিফারেন্স সমান সমান পি আর স্কোয়ার বাই 100 স্কোয়ার, এইটা হচ্ছে সূত্র। ডিফারেন্স সমান সমান পি আর স্কোয়ার বাই 100 স্কোয়ার, এটা হচ্ছে সূত্র। তাহলে এই সূত্রটা এখন আমরা জেনে গেছি, তাহলে এখানে কি করব? ডিফারেন্স কত বলে দিয়েছে, মানে পার্থক্য কত বলে দিয়েছে? 160। পার্থক্য কত বলে দিয়েছে? 160 ইকুয়াল টু পি ইন্টু আর স্কোয়ার। পি মানে কি? পি মানে হচ্ছে প্রিন্সিপাল, মানে হচ্ছে মূলধন কোনটা, মূলধনটা। তাহলে মূলধন কত? মূলধন হচ্ছে 16,000 টাকা। মূলধনটা কত? মূলধন হচ্ছে 16,000 টাকা। এবার বলেছে ইন্টু আর স্কোয়ার। আর মানে কত? সুদের হার। সুদের বার্ষিক সুদের হারটা আমাকে বার করতে দিয়েছে, আমি জানি না, তাহলে অ্যাজ ইট ইজ এটা রেখে দিলাম, আর স্কোয়ার বাই 100 স্কোয়ার মানে হচ্ছে 100 গুণ 100। এবার কাটাকুটি করব, দুটো শূন্য দুটো শূন্য, এখানে একটা শূন্য একটা শূন্য। তাহলে আর স্কোয়ার সমান কি হবে? দেখো 160 এ পাশে চলে যাবে ইন্টু 10 বাই 16। তাহলে এখানে কাটাকুটি করলে কত থাকবে? 10। তাহলে আর এর ভ্যালু কি হবে? আর এর ভ্যালু √10 ইন্টু 10, তার মানে কত হচ্ছে? √100। তাহলে আনসার হবে 10। তাহলে সুদের হার কত? সুদের হার হচ্ছে 10%। ব্যাস, অঙ্ক শেষ। সময় বেশি লাগবে না, সূত্রে ফেলবে, তাড়াতাড়ি পরীক্ষা হলে নেমে যাবে। ক্লিয়ার হয়েছে? তাহলে সুদের হার কত হলো? না 10%। ওকে, চলো নেক্সট এটা করি। বলছে 2 নম্বরটায় বলছে কোনো পরিমাণ টাকা চক্রবৃদ্ধি সুদে 5 বছরে দ্বিগুণ হয়। ক বছরে দ্বিগুণ হয়? 5 বছরে দ্বিগুণ হয় বলেছে, ঠিক আছে? তাহলে ওই একই চক্রবৃদ্ধি সুদের হারে 8 গুণ কবে হবে? 8 গুণ কবে হবে? তাহলে 5 বছরের দ্বিগুণ, তাই তো? তার মানে স্কোয়ারে ভাবো, স্কোয়ারে হচ্ছে দ্বিগুণ মানে 2, তার মানে এটা কি হবে? 2 টু দি পাওয়ার কিউব, তার মানে 3 টাইমস হচ্ছে। তার মানে 5 বছর মানে 3 5 15 হবে অ্যান্সার। 3 5 15 হচ্ছে আনসার হবে। এবার প্রশ্ন হচ্ছে কি করে 15 গুণ করে দিলাম, দেখিয়ে দিচ্ছি, একদম ইজিলি বুঝতে পারবে। কি বলেছে? আমরা চক্রবৃদ্ধি সুদের বেসিক রুলস, বেসিক সূত্রটা কি জানি? আমরা জানি যে এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। জানি না এটা সবাই জানো, ঠিক আছে? এটা হচ্ছে মূলধন প্লাস সুদ, মানে হচ্ছে অ্যামাউন্ট যেটাকে বলি। এটা হচ্ছে প্রিন্সিপাল, এটা হচ্ছে সুদের হার, এটা হচ্ছে কত বছর রেখেছি বা কত সময়ের জন্য রেখেছি সেইটা। তাহলে এখানে কি বলেছে? দেখো ক বছরের জন্য রেখেছে? এখানে 5 বছরের জন্য রেখেছে, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? দ্বিগুণ হচ্ছে। তার মানে অ্যাকচুয়ালি প্রিন্সিপালটা যদি পি হয়, 5 বছর পরে প্রিন্সিপাল কত হয়ে যাবে, মানে অ্যামাউন্ট কত হয়ে যাবে? অ্যামাউন্ট হয়ে যাবে 2p। অ্যামাউন্ট কত হয়ে যাবে? 2p, ঠিক আছে? অ্যামাউন্ট কত হচ্ছে? 2p। আমি বসিয়ে দিই এখানে, আমি এখানে বসিয়ে দিই 2p, এর ভ্যালু 2p, p 1 প্লাস, আচ্ছা আর এর ভ্যালু কি দিয়েছে কোথাও? এখানে কোথাও আর এর ভ্যালু দেয়নি, ভালো কথা, দেয়নি তো কোনো সমস্যা নেই। আর বাই 100 টু দি পাওয়ার এন, ক বছর বলেছে? 5 বছর বলেছে। এই দেখো
5 বছর বলেছে, ঠিক আছে। এবার দুদিক থেকে পি এর সেকশনটা যাবে কেটে, তাহলে অ্যাকচুয়ালি এখন আমার হাতে কি রইল 1 প্লাস r/100 টু দি পাওয়ার 5। এটা ক্লিয়ার, এটা বোঝা গেছে। এইবার দেখো বলছে ওই একই পরিমাণ টাকা ওই একই চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে 8 গুণ হবে, কত বছরে 8 গুণ হবে সেটা জানতে চেয়েছে। তাহলে 8 গুণ হতে পেলে দেখো তো, তাহলে অ্যাকচুয়ালি পি ছিল, এটা 8 গুণ হবে মানে 8p। তার মানে অ্যামাউন্টটা কত হয়ে যাবে বলেছে না 8 গুণ 8p, অ্যামাউন্টের ভ্যালু হয়ে যাবে 8p। বসিয়ে দিই 8p সমান p, এই সূত্র দিয়ে বসাচ্ছি 8p সমান p, কারণ একই টাকা বলেছে, টাকার কোনো চেঞ্জ হয়নি, সুদের হারে চেঞ্জ হয়নি, সময়টা শুধু চেঞ্জ হয়েছে। তাহলে 1 প্লাস r/100 টু দি পাওয়ার n, এই n এর ভ্যালুটা আমাকে বার করতে হবে। দুদিক থেকে পি কেটে যাচ্ছে, দুদিক থেকে পি যাচ্ছে কেটে, তাহলে এই 8টাকে কিভাবে লেখা যায়? 2 টু দি পাওয়ার কিউব লিখতে পারি, মানে 2 কিউব লিখতে পারি, পারি না, ঠিক আছে। তাহলে এইবারে দেখো এই যে 2, এটার মানে কি 1 প্লাস r/100 টু দি পাওয়ার 5, কিন্তু এখনো মাথায় 3 পড়ে আছে, এখনো মাথায় কে পড়ে আছে? 3 পড়ে আছে। তাহলে এটা হচ্ছে মাল্টিপ্লাইড বাই 3, তাহলে এই পার্টটা পড়ে থাকবে 1 প্লাস r/100 টু দি পাওয়ার n। তাহলে এই যে এই পার্টটা যাবে কেটে, তাহলে 15 ইকুয়াল টু কি পড়ে থাকবে? n পড়ে থাকবে। 15 ইকুয়াল টু কি পড়ে থাকবে? n পড়ে থাকবে। তাহলে n এর ভ্যালু কত? 15 বছরে। এই বলেছে তো 8 গুণ কত বছরে হবে? 8 গুণ হবে 15 বছর। সিম্পল। তাহলে আমরা যদি একদম সহজে করতে চাই তাহলে কি করে করব? এখানে দেখতে পাচ্ছি 5 আছে, 5 বছরে হচ্ছে, তাহলে 8 মানে কি 2 এর কিউব, তার মানে হচ্ছে 5 এর সঙ্গে 3 গুণ হয়ে যাবে। সিম্পল ভাবে ভাবলে এইভাবে হয়ে যাবে। আর যদি নিয়মটা জানতে চাও, এটা হচ্ছে তার রুলস। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট। ওকে, 3 নম্বরটায় চলে আসো। 3 নম্বরটায় কি বলছে? 3 নম্বরটায় বলছে একজন ব্যাটসম্যান 98 রান করে, যার মধ্যে 4টি বাউন্ডারি ও 6টি ছক্কা আছে, মানে 4টে 4 মেরেছে, 6টা 6 মেরেছে, ঠিক আছে। ওই ব্যাটসম্যান উইকেট দুটির মধ্যে দৌড়ে কত শতাংশ রান করেছে? খুব সহজ অঙ্ক। প্রথমে কথা কি 4টে 4 মেরেছে, তাই তো? তাহলে 4 4 16 রান 4 মেরে করেছে। আর কি করেছে? 6টা ছক্কা মেরেছে, তাহলে 6টা ছক্কা, তাহলে 6 6 36, তাহলে মোট 4 আর 6 মেরে কত রান করেছে? 4 আর 6 মেরে করেছে, দেখো 6 6 12 2 হাতে 1 3 4 1 5, কত রান করেছে? 52 রান করেছে 4 আর 6 মেরে। ক্লিয়ার? এইবার আসবো, দেখো একজন ব্যাটসম্যান কত করেছে, মানে মোট কত করেছে? 98 রান। তাহলে 4 6 বাদ দিয়ে যে রানটা করেছে সেই রানটা তো দৌড়ে নিয়েছে, ঠিক কি না? তাহলে দৌড়ে কত রান নিয়েছে? দেখো 98 মাইনাস 52 করলে আমরা দৌড়ে কত রান নিয়েছে পেয়ে যাব। 5 6 7 8 9 46 রান নিয়েছে দৌড়ে। দৌড়ে রান করেছে কত? 46। দৌড়ে কত রান করেছে? 46। তাহলে বলছে এইটা কত শতাংশ, মানে কত শতাংশ রান দৌড়ে করেছে? তাহলে 46 রান করেছে দৌড়ে, ডিভাইড বাই কত? কতর মধ্যে দৌড়ে করেছে? 98 এর মধ্যে। কতর মধ্যে করেছে? 98 এর মধ্যে করেছে, ঠিক আছে। এবারে 100% নিয়ে গেলে এই হচ্ছে 100%, শতকরা নিয়ে যাব। সবার প্রথম কি করব? দেখো কাটবো 23, এখানে কাটবো কত? 49, ঠিক আছে। তাহলে এই আমার পোর্শন রইল, দেখো লিখে দিই কেমন পোর্শন রইল, 23/49 গুণ 100%, ঠিক আছে। গুণ করে 49 দিয়ে ভাগ করব? একদম না, সময় নষ্ট করার কোনো সময় নেই। অপশানে দেখো, অপশানটা দেবেও তোমাকে সুবিধার জন্য। দেখো এই অপশনটায় দেখো নিচে আছে 49, তুমি ভাগ করো বা যাই করো, এইখানে তো একটা মিশ্র ভগ্নাংশ আসবে, বুঝতে পারছো। এবং মিশ্র ভগ্নাংশের যে এই পোর্শনটা দেখো 49ই আসতে হবে, নিয়ম তো তাই বলে। তাহলে 49 কোথা থেকে পাবো? এইটা থেকে পাবো। তাহলে আমরা হিসাব না করেও বলতে পারবো এই সি আমাদের অপশন হবে। ক্লিয়ার? বোঝা গেছে? আশা করছি এটা পুরোটা বোঝা গেছে, ঠিক আছে। চলো নেক্সট। ওকে, 4এরটা দেখা যাক কি বলেছে। 4এরটা বলেছে
যে অনুজ 30,000 টাকা বিনিয়োগ করে একটা ব্যবসা শুরু করেছে। 6 মাস পরে অজয় 45,000 টাকা মূলধন দিয়ে তাকে যোগ করেছে। আরো 3 মাস পরে অঙ্কিত 60,000 টাকা দিয়ে তার সঙ্গে যোগ দেন। তাহলে বছরের শেষে তাদের মুনাফা 18,000 টাকা হলে মুনাফায় অনুজের ভাগ কত? এই অঙ্কটা করার আগে ঝটপট করে করার আগে একটা জিনিস দেখো, সবার প্রথম দেখো এখানে আছে 3টে শূন্য, এটাতেও 3টে শূন্য, এটাতেও 3টে শূন্য, এটাতেও 3টে শূন্য। তাহলে প্রত্যেকটা থেকে আমরা 3টে শূন্যকে আগে সরিয়ে দেব, তাহলে আমাদের হিসাবের ক্যালকুলেশনের সুবিধা হবে, নাহলে জিরো লিখতে লিখতে একদম দিন চলে যাবে। ঠিক আছে, তাহলে প্রথমে কি করবো, 4-এরটা আমরা কিন্তু 30,000 নিয়ে আর হিসাব করবো না, আমরা 30 দিয়ে হিসাব করেই করে ফেলবো। তাহলে 30 কমা পুরো লেগেছে কি, পুরো 12 মাসই খেটেছে। অনুজ 30 এটা পুরো 12 মাস খাটিয়েছে। ঠিক আছে, ভালো কথা। আচ্ছা, তারপরে কি বলেছে, 6 মাস পরে অজয় 45,000 টাকা মানে 45 টাকা বিনিয়োগ করেছে। অজয় কি করেছে, অজয় করেছে 45 বিনিয়োগ, ক মাস করেছে না 6 মাস করেছে। ঠিক আছে, আচ্ছা তারপরে কে আছে, তারপরে আছে হচ্ছে অনুজ, তারপরে অজয়, তারপরে হচ্ছে অঙ্কিত। আরো 3 মাস পরে, আরো 3 মাস পরে, তাহলে আরো 3 মাস, তাহলে হচ্ছে অঙ্কিত কবে করছে, আরো 3 মাস পরে। তার মানে প্রথমে 12 মাস, 12 মাস 6 মাস পরে মানে হচ্ছে 6 মাস বাকি রইলো। আরো 3 মাস, তার মানে মাত্র 9 মাসে চলে গেল, তার মানে বাকি রইলো কত, 3 মাস পরে রইলো। তাহলে এই 60,000 টাকা মানে 60 গুণ, অ্যাকচুয়ালি এটা 3 মাস কেটেছে, 9 মাস কেন হবে, 9 মাস পরে যোগ দিয়েছে, 12 মাস হতে 3 মাস আছে সেই জন্য। আচ্ছা, সবার প্রথম কি করব, দেখো প্রথমে 3 দিয়ে সবাই যাচ্ছে, 3 দিয়ে সবাই যাচ্ছে, 3 15 45, 3 দিয়ে যাচ্ছে 10 হলো। আচ্ছা 6 দিয়ে যাচ্ছে এখানে, 6 2 12, 6 1 6, 6 10 60, আর এখানে কত দিয়ে যাচ্ছে, 5 দিয়ে যাচ্ছে, 5 2 10, 3 5 15, 5 2 10, প্রত্যেকে কিন্তু ভাগ যেতে হবে। তাহলে 2 2 4, অনুজের অপশনে জায়গায় কত থাকছে 4, এখানে শুধুমাত্র 3 অজয়ের, অঙ্কিতের কত 2, তাহলে 4:3:2 এই হচ্ছে অনুপাতে আছে। ঠিক আছে, এবারে কি বলছে, এবারে বলছে তাদের মুনাফা হয় 18,000 টাকা। মুনাফা কত, 18,000 টাকা। তাহলে মুনাফায় অনুজের ভাগ কত, অনুজের ভাগ মানে এই 4-এর হিসাবটা আমাকে বার করতে হবে, অনুজের ভাগ মানে 4-এর হিসাবটা বার করতে হবে। তাহলে মোট মূলধনের অনুপাতেই লভ্যাংশটা পাবে, মূলধনের অনুপাতেই লভ্যাংশটা পাবে। 4 আর 3 7 8 9, 4 আর 3 7 8 9, 9 মানে কত হচ্ছে 1800 টাকা। তাহলে 1 মানে কত হচ্ছে না 1800 বাই 9, তাহলে অ্যাকচুয়ালি কত হচ্ছে না 200 টাকা হচ্ছে, 1 মানে হচ্ছে 200। ঠিক আছে, এবার কারটা জানতে চেয়েছে, দেখো জানতে চেয়েছে হচ্ছে অনুজ মানে 4, তাহলে 4 ইন্টু 200, তার মানে 4 দুগুণে 800, কত আসছে 800 কেন 8000 হওয়ার কথা, 1 মিনিট এখানে, ওকে এখানে 18,000 বলেছে, একটা শূন্য বেশি হবে, এখানে একটা শূন্য বেশি হবে, এখানে একটা শূন্য, তাহলে 8,000 টাকা হবে। তাহলে কত হচ্ছে সি এর ভ্যালু, মুনাফায় অনুজের ভাগ কত না 8,000 টাকা। ক্লিয়ার হয়েছে, এটাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের কাটাকুটিটা কিন্তু একটু হিসাব করে করবে, তাহলে কিন্তু ম্যাথটা আরামসে নিয়ে যাবে। ক্লিয়ার, চলো নেক্সট। 5 নম্বরটা কি বলছে, বলছে রমেশ তার স্থায়ী আমানত অ্যাকাউন্টে তার বেতনের 15 ভাগ মানে 15% জমা দেন এবং মুদিখানার জন্য অর্থের 30% ব্যয় করেন। ঠিক আছে, এখানে একটা কথা হবে অবশিষ্ট অর্থের। ঠিক আছে, মুদিখানার জন্য অবশিষ্ট অর্থের 30% ব্যয় করেন। যদি তার হাতে কত বলেছে, নগদ 2,380 টাকা থাকে, নগদ কত থাকবে 2,380 টাকা থাকে, তবে তার বেতন কত। সবার প্রথম কথা হচ্ছে যে কতটা, এটা 5-এরটা বলছে রমেশ তার স্থায়ী আমানত অ্যাকাউন্টে বেতনের 15% জমা দেন। কত পার্সেন্ট জমা দেন, 15%। আচ্ছা 15% জমা দেন। সবার প্রথম কথা 15% মানে কত, 3/20, এটা শিওর, এটা তো কোনো সমস্যা নেই। এবার বলছে অবশিষ্ট যে টাকাটা আছে সেই টাকাটার 30% ব্যয় করেন মুদি দোকানে। 30% মানে কি 3/10, এটাও আমরা জানি। 30% মানে কত না 3/10। ক্লিয়ার, এই দুটো তো ক্লিয়ার। এবার দেখো
হাতে নগদ কত আছে 2380 টাকা। এবার প্রথমে কি বলেছে অ্যাকাউন্টে 15% জমা দেন, তার মানে অ্যাকচুয়ালি 20 টাকার মধ্যে 3 টাকা জমা দেন। 20 টাকা ছিল তার মধ্যে 3 টাকা জমা দেন, মানে 20-র মধ্যে 3 জমা দেন, অবশিষ্ট পড়ে রইল কত 17 পড়ে রইল, কারণ 20 - 3 করলে কত পড়ে থাকবে 17 পড়ে থাকবে, এটা তো কোনো সমস্যা নেই। এবার বলছে যে মুদিখানার জন্য অবশিষ্ট টাকা, তাহলে অবশিষ্ট টাকা এখন কত অ্যাকচুয়ালি কত 17, কিন্তু 30% হিসাব করলে কি হবে 30% সে মুদিখানার দোকানে জমা দেন, তার মানে অবশিষ্ট দেয়টা, তার মানে 10 যদি অবশিষ্ট থাকতো সেখানে 3 জমা দিত, তাহলে 3 জমা যদি দিয়ে দিত, যদি 10-এর মধ্যে 3 জমা দিত তাহলে কত থাকতো 7 থাকতো, কত পড়ে থাকতো 7 পড়ে থাকতো। এই জিনিসটা দেখো বোঝা গেল কিনা, এটাই সবচেয়ে কনসেপ্টটা ইম্পর্টেন্ট, যে যদি এই যে 20 আর 17-র হিসাবটা প্রথমে দেখো, যদি 20 টাকা তার অ্যাকচুয়াল যদি মোট টাকা থাকতো, 3 টাকা যদি জমা দিয়ে দিতে হচ্ছে 15%, মানে 3 টাকা, 20-তে 3 টাকা জমা দিলে কত থাকছে 17 টাকা থাকছে, 17 থাকছে, ঠিক আছে। এইবারে বলছে 30% অবশিষ্টের মধ্যে 30% হচ্ছে ব্যয় করেন, অবশিষ্ট কত মানে 3/10, তাহলে 10 টাকা যদি তার কাছে থাকতো তাহলে 3 টাকা মুদিখানা দিত, হাতে থাকতো 7 টাকা, এই তো কথা। তাহলে 10 টাকা যদি অবশিষ্ট থাকতো তাহলে 10 অবশিষ্টর জায়গায় 10 লিখলাম, আর কত হাতে কত পড়ে থাকতো 7 পড়ে থাকতো, ঠিক আছে। এইবারে দেখো, এইবারে যেটা করতে হবে, এটা মুছে দিই, এইবারে এই জিনিসটা অবশিষ্ট আছে, তাহলে আমরা এই দুটোর একটা সম্পর্ক যদি বার করতে পারি তাহলে আমরা অঙ্কটা সলভ করতে পারবো। কি করে করবো সম্পর্ক, দেখো এখানে আমাকে কি তাহলে 10 দিয়ে গুণ করতে হবে আর এখানে 17 দিয়ে গুণ করতে হবে, তবে আমার সম্পর্কটা এস্টাবলিশড হবে, ঠিক আছে। তাহলে ওপরে 10 দিয়ে গুণ করেছি মানে এখানেও কত দিয়ে গুণ করতে হবে, এখানেও 10 দিয়ে গুণ করতে হবে, এখানে 17 দিয়ে গুণ করেছি নিচের লাইনে, তাহলে এখানেও 17 দিয়েই গুণ করতে হবে। তাহলে এবারে আমরা দেখো মোট হিসাব নিকাশ পেয়ে গেলাম, কত 200টা, এখানে হচ্ছে 200, এখানে হচ্ছে 170, 7 17 119, তাহলে এই হচ্ছে আমাদের সম্পর্ক। তাহলে এইবার দেখো কি বলেছে, এইবার বলেছে হাতে থাকছে 2380 টাকা, হাতে কত থাকছে 2380 টাকা, কিন্তু অ্যাকচুয়ালি যদি আমি এখানে হিসাব দেখি 200 টাকার মধ্যে অ্যাকচুয়ালি হাতে কত থাকছে 119 টাকা, মানে 200 থাকলে হাতে থাকছে 119, তাহলে 119 মানে কত হচ্ছে, যেটা ভ্যালুটা দিয়েছে 2380, ঠিক আছে, কত দিয়েছে 2380, তাহলে এখানে একের ভ্যালু কত হবে, একের ভ্যালু হবে 2380 ডিভাইড বাই 119, তাহলে কাটাকুটি করলে কত হচ্ছে 9 2 18 3, তাহলে 2 দিয়ে যাচ্ছে, তাহলে কাটাকুটি করলে কত হচ্ছে 20, তাহলে এই 200-র ভ্যালুটা জানতে চেয়েছে, কার ভ্যালু জানতে চেয়েছে 200-র ভ্যালু জানতে চেয়েছে, তাহলে 200-র ভ্যালু বার করতে গেলে কি করতে হবে মাল্টিপ্লাইড বাই 20, তার মানে কত হচ্ছে এখানে 4000, 4000, কত টাকা হচ্ছে 4000, 4000 টাকা। তাহলে তার বেতন কত, কারণ এই 200টাই তো অ্যাকচুয়ালি বেতন, যার মধ্যে এখন হাতে 119 টাকা আছে, তাই তো, তাহলে 200-র অ্যাকচুয়াল অর্থ কত হচ্ছে তাহলে 4000। ক্লিয়ার হয়েছে অঙ্কটা, কিন্তু ম্যাথটা কিন্তু যথেষ্ট ভালো ম্যাথ দিয়েছে, ঠিক আছে। চলো নেক্সট 6 নম্বর অঙ্কটা কি বলেছে, দুটো পরস্পর মৌলিক সংখ্যার লসাগু দিয়ে দিয়েছে, তাদের গসাগু কত। পরস্পর মৌলিক যখনই বলবে গসাগু হবে 1, যখন দুটো পরস্পর মৌলিক সংখ্যা বলবে মানে যখন দুটো নাম্বার কোপ্রাইম হবে তাদের গসাগু সবসময় 1 হয়, এটা মনে রেখে দেবে, ঠিক আছে। কিন্তু ধরো বললে না আমি এই অঙ্কটাকে সলভ করতে চাই, আমি জানতে চাই এটা কিভাবে হলো, তাহলে আমি করতে চাইছি, তাহলে কি করে করবে, দেখো দুটো পরস্পর মৌলিক সংখ্যার লসাগু, তাহলে 119, একদম সিম্পলি ভাবে ভাবো কোন দুটো মৌলিক সংখ্যা গুণ করলে 119 আসে, কোন দুটো মৌলিক সংখ্যা গুণ করলে 119 আসে, 17 ঘরের নামটা পড়লেই পেয়ে যাবে, কত অঙ্ক এটা 6টা, 7 17 119, 7 17 119, তাহলে 7 আর 17 গুণ করলে আমরা পাবো হচ্ছে 119, তাহলে এই দুটো হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। তাহলে এই যে দুজনের লসাগু কত হবে, পরিষ্কার বুঝতে পারছি এই দুজনের লসাগু হবে 119, তাহলে এবার 7 আর 17 দুটোই মৌলিক সংখ্যা, এদের গসাগু কত হবে, এদের গসাগু হবে 1, গসাগু কত হবে
গসাগু হচ্ছে 1, আর এটা তো লসাগু অলরেডি বলেই দিয়েছে। তাহলে আনসার হবে আমার 1, মানে আনসার হবে সি 1। ক্লিয়ার হয়েছে? এটা কিছু নেই, শুধু এইটুকুনি জানতে হবে দুটো পরস্পর যদি মৌলিক সংখ্যা হয় তাহলে তাদের গসাগু হয় হচ্ছে 1, আর লসাগু কি হয়? এবার যদি বলে লসাগু কি হবে, দুটো পরস্পর মৌলিক সংখ্যার লসাগু হবে সংখ্যাদ্বয়ের গুণফল, সংখ্যাদ্বয়ের গুণফল। এই কনসেপ্টটা কিন্তু ক্লাস 5-এ শেখানো হয়, ক্লাস 5-এ কিন্তু এই কনসেপ্টটা শেখানো হয়। ঠিক আছে, চলে আসি 7 নম্বর অঙ্কটায়। দেখো 7 নম্বর অঙ্কে কি বলেছে, বলেছে যে পি এবং সি এর বয়সের গুণফল হচ্ছে 35। আচ্ছা, পি এবং সি এর বয়সের পার্থক্য হলো 2। ধরে নিলাম পি এর বয়স, পি হচ্ছে তাদের থেকে মানে বয়সে বড়, পি হচ্ছে বড়, সহজ কথা। ঠিক আছে, তাহলে এটা কি করে করব? তাহলে পি এর বয়স নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, এই অঙ্কটা একদম কি বলবো সহজ, মানে একদম ইজি ম্যাথ। কি হবে, 2 বছর পি এর বয়স হবে, সাথে 35, 7 অ্যান্সার হবে। এবার হচ্ছে কি করে অ্যান্সার করে ফেললাম। দেখো কিভাবে করলাম জিনিসটাকে, দেখো বলেছে দুজনের বয়সের গুণফল হবে 35, দুজনের বয়সের গুণফল হবে 35। আচ্ছা, গুণফল মানে কত কত গুণ করলে 35 আছে? সবচেয়ে সহজ, কত 7 গুণিত 5 করলে হচ্ছে 35 আসবে। আমরা যদি এই দুটো বয়সই ফিক্সড করি তাহলে দেখি আমাদের শর্তে মিলছে কিনা। দুজনের পার্থক্য, বয়সের পার্থক্য হচ্ছে 2 বছর, তাহলে একজনের বয়স যদি 5, 7 আর একজনের 22 হয়, পার্থক্য কত হচ্ছে? পার্থক্য তো 2 বছরই হচ্ছে। তাহলে আমার এখানে শর্ত তো মিলে যাচ্ছে, তাহলে আমি কেন অঙ্কটা করারই দরকার নেই। তাহলে কি বলছে, পি বড়, তাহলে পি এর বয়স কত? তাহলে এখানে বড় যে তার বয়স 7 বছর, যে ছোট তার বয়স 5 বছর, তার মানে আমার বড়টা চেয়েছে, পি বড় তাই বড়টা চেয়েছে, তাহলে আমার আনসার হবে 7 বছর। ঠিক আছে, তাই জন্য অপশন ডি আনসার হলো। অঙ্কটা মানে দারুণ অঙ্ক, মানে জাস্ট দেখেই হয়ে যাবে তোমাদের। ঠিক আছে, ওকে, এবার আসি 8 নম্বর অঙ্কটায়। 8 নম্বর অঙ্কটা কি বলছে ভালো করে দেখো, বলছে একজন ব্যক্তি 80 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে স্কুটার করে অফিস যাচ্ছে। ঠিক আছে, এবং 60 মিনিট আগে পৌঁছাচ্ছে। ওকে, যদি সে 50 কিলোমিটার গতিবেগে যায় তাহলে সে 48 মিনিট দেরিতে পৌঁছাবে। তাহলে স্বাভাবিক সময়ে পৌঁছাতে স্কুটারের গতিবেগ কত হবে? অঙ্কটা দারুণ ম্যাথ, এবং পিএসসি এই টাইপের ম্যাথ কিন্তু খুব দেয়। অঙ্কটা কি বলেছে আগে দেখো, প্রথমে বলেছে যে একটা ব্যক্তি 80 কিলোমিটার গতিবেগে যাচ্ছে। কত কিলোমিটার গতিবেগে যাচ্ছে না, 80 কিলোমিটার পার আওয়ার এই গতিবেগে যাচ্ছে। ঠিক আছে, 80 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে যাচ্ছে। এই গতিবেগে গেলে 1 ঘন্টা, 60 মিনিট না 1 ঘন্টা বলেছে, 60 মিনিট বলেছে, একই ব্যাপার, 60 মিনিট 1 ঘন্টা, 60 মিনিট আগে পৌঁছাবে। ঠিক আছে, আর একটা শর্ত দিয়েছে, সেটা বলছে যদি 50 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যেত তাহলে 48 মিনিট পরে দেরিতে পৌঁছাবে। যদি 50 কিলোমিটার পার আওয়ার যেত তাহলে পরে পৌঁছাতো, কতক্ষণ পরে পৌঁছাতো না 48 মিনিট পরে পৌঁছাতো। এই দুটো ক্লিয়ার হয়েছে কিনা সেটা বলো। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের দূরত্বটা কি হয়, আমরা জানি অতিক্রান্ত দূরত্ব সমান গতিবেগ ইনটু সময়। কি অতিক্রান্ত দূরত্ব, এটা হচ্ছে দূরত্ব সমান গতিবেগ ইনটু সময়। ক্লিয়ার, এখানে কোনো সমস্যা নেই। তাহলে আমরা দেখো কি কি জানি, আমরা এখান থেকে আমি যদি সময়টাকে বার করি তাহলে এখান থেকে আমি যদি সময় টি সমান সমান লিখবো এস বাই ভি, লিখতে পারি না, এখান থেকে পরিষ্কার লিখতে পারছি এস বাই ভি। তাহলে দেখো এস কত, আমি জানি না এস কত, এসটাই আমাকে বার করতে হবে, তবে আমি অঙ্কটা অ্যান্সার বার করতে পারবো। ঠিক আছে, এস বাই ভি, ভি কত, প্রথমে কতক্ষণে যাচ্ছে, প্রথমে 80 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, তাহলে এস বাই 80।
তাহলে এটা প্রথম জনের সময়। আচ্ছা, তার আগে একটা কথা ভেবে বলো আমাকে, যে সময়টা কার বেশি লাগবে? দ্বিতীয় জনের সময় বেশি লাগবে, মানে দ্বিতীয়টার সময় বেশি লাগবে না প্রথমটা? অবশ্যই দ্বিতীয়টা বেশি লাগবে, কারণ সেই জন্যই তো 48 মিনিট পরে যাচ্ছিল। তাহলে দ্বিতীয়টাকে আগে লিখি, তাহলে S/48 এইটা করি, সরি 48 না 50, কারণ 50 কিলোমিটার গতিবেগ আছে। S/50, তাহলে এই দ্বিতীয়টার যেতে সময় লাগবে S/50, এই যে T সমান S/B, তাহলে S/50 এটা দ্বিতীয়টার জন্য, ঠিক আছে। কি করতে হয়, বিয়োগ S/80। S/80 কেন করলাম? এটা করলাম প্রথমটার জন্য। S/80 কেন করলাম? S/80 করলাম প্রথমটার জন্য, ভালো করে মনে রাখবে, ঠিক আছে। তাহলে কি করতে হয় দেখো, একজন আগে পৌঁছেছে আর একজন পরে পৌঁছেছে। কি হলো বিষয়টা, ভালো করে দেখো, একজন আগে পৌঁছেছে, একজন পরে পৌঁছেছে। যদি এই রকম কন্ডিশন থাকে তখন সময় দুটোকে আমরা যোগ করে দিই, তাহলে একজন আগে আর একজন পরে, এরকম ডিফারেন্স থাকলে, মানে আগে পরে থাকলে যোগ করে দিই। আর যদি থাকতো দুটোই আগে থাকতো তাহলে বিয়োগ করতাম, বা দুটোই পরে থাকতো তাহলে বিয়োগ করতাম, কিন্তু এখানে একজন আগে একজন পরে আছে, তাই জন্য এখানে আমরা যোগ করবো, সিম্পল। এইবারে আসি, দেখো এইটা হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার প্রতি ঘন্টার হিসাব আছে, 50 কিলোমিটার পার আওয়ার প্রতি ঘন্টার হিসাব আছে, কিন্তু এইখানে দেখো মিনিটের হিসাব আছে সময়, তার মানে এইটা হচ্ছে মিনিটে, এই হিসাবটা আসছে ঘন্টাতে। কি করে হবে? তাই জন্য মিনিটটাকে আমাকে কনভার্ট করে নিতে হবে কোথায়? ঘন্টায় কনভার্ট করে নিতে হবে, তাহলে /60। ক্লিয়ার? এখানে কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার দেখো এখানে কি আসছে, এখানে লসাগু আসছে 400, তাহলে 5/8 40, আচ্ছা 400, 5/8 40, তাহলে হচ্ছে এখানে 8s, আর এখানে কত হচ্ছে 5/8 40 5s, আর এইখানটায় কত আসছে 60 আর 48 কত হচ্ছে, 60 আর 40 কত 100, আর 8 108, তাহলে 108 / 60। 5 × 12 60, 6 × 12 72, 7 × 12 84, 8 × 12 96, 9 × 12 108, 9 আর 5 × 12 60, তাহলে কত আসছে এখানে 9/5। ক্লিয়ার? এই হিসাবটা পেলাম। এইবারে 8s - 5s কত হবে? দেখো 8s - 5s হবে কত হচ্ছে, 5 6 7 8 3s / 400 সমান 9/5। এখান থেকে আমরা যদি s এর ভ্যালু বার করতে পারি, s এর ভ্যালু কি করে বেরোবে? দেখো s এর ভ্যালু বেরোবে s সমান 400টা উপরে, মানে 9/5 অ্যাজ ইট ইজ থাকবে, 400টা উপরে আর 3 হচ্ছে নিচে, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এখানে কাটাকুটি করলে 5/8 40 80, 3 3 9, সুতরাং s এর ভ্যালু কত বেরোচ্ছে, 3/8, এই দুটো গুণ হবে সিম্পল, 3/8 24, মানে 240 কিলোমিটার হচ্ছে দূরত্ব। তাহলে অফিসটা হচ্ছে 240 কিলোমিটার দূরে আছে, তাহলে আমরা দূরত্বটা পেয়ে গেলাম, এতখানি কনফার্ম, ঠিক আছে। এইবার বলছে দেখো, যদি স্বাভাবিক সময় পৌঁছাতে স্কুটারের গতিবেগ কত হবে? স্বাভাবিক সময় পৌঁছাতে, এবার দেখো কতক্ষণে, প্রথমে যখন 60 মিনিট আগে যাচ্ছিল তখন কত গতিবেগ ছিল, 80 কিলোমিটার পার আওয়ার গতিবেগ ছিল। তাহলে আমি এইটার ক্ষেত্রেই ধরছি, প্রথমে যখন স্পিড বেশি ছিল, যখন 1 ঘন্টা আগে যাচ্ছিল, দেখো তখন কতক্ষণে যাচ্ছিল, তখন যাচ্ছিল 240 কিলোমিটার যাচ্ছে 80 পার আওয়ার গতিবেগে। কোন সূত্র ধরে ফেলছি? এই সূত্রটা ধরে ফেলছি, S/V 240/80, ঠিক আছে। তাহলে কাটাকুটি করলে 3/8 24, না 3 ঘন্টা টাইম লাগছিল, তাহলে এইটার ক্ষেত্রে 3 ঘন্টা টাইম লাগছিল। কিন্তু এই 3 ঘন্টাটা একটু ভালো করে ভেবে দেখো, এই যে 3 ঘন্টাটা কি হচ্ছে, 3 ঘন্টা পৌঁছে যাচ্ছে, দেখছি 1 ঘন্টা টাইম বেঁচে আছে, তাহলে সঠিক সময় যদি গাড়িটা চলতো তাহলে আরো 1 ঘন্টা টাইম লাগতো, তাহলে 3 ঘন্টা প্লাস 1 ঘন্টা লাগতো, প্লাস 1 আওয়ার লাগতো, তার মানে অ্যাকচুয়ালি 4 আওয়ার লাগতো। ঠিক না ঠিক নয়? কতক্ষণ লাগতো? 4 আওয়ার লাগতো। তাহলে এই 4 ঘন্টাতে কতখানি পথ অ্যাকচুয়ালি যখন স্বাভাবিক গতিবেগ হতো তাহলে কত পথ অতিক্রম করতো? তাহলে অতিক্রম করতো 240 কিলোমিটার পথ। তাহলে কতখানি অতিক্রম করতো? 240 কিলোমিটার পথ। কতক্ষণ অতিক্রম করতো? 4 ঘন্টা। তাহলে গতিবেগ কত? গতিবেগ এখান থেকে একই সূত্র ধরে দেখো, v সমান কি লিখতে পারবো? s/t।
তাহলে কি হবে এস, এস মানে কি দূরত্ব, দূরত্ব কত আছে আমি এখানে জানি 240 কিলোমিটার। টি কত, টি এখান থেকে বার করে রেখেছি 4 ঘন্টা, তাহলে ডিভাইড বাই 4, কাটাকুটি করলে 4 6 24, 60 কিলোমিটার পার আওয়ার। এই গতিবেগে এলে স্বাভাবিক গতিবেগ থাকতো। এখানে অপশনে আছে স্বাভাবিক সময় পৌঁছাতে স্কুটারের গতিবেগ কত, স্কুটারের গতিবেগ হতো 60 কিলোমিটার পার আওয়ার। বোঝা গেছে? অঙ্কটা কিন্তু দারুণ অঙ্ক, ঠিক আছে? এটাকে আরেকবার দেখে নিও, তাহলে কিন্তু আরো পরিষ্কার হয়ে যাবে। হয়তো ম্যাক্সিমাম জায়গায় এই যে 240 যেখানে বার করেছি অতখানি থাকে, তারপর আর জানতে চায় না, কিন্তু এই অঙ্কর ক্ষেত্রে কিন্তু স্বাভাবিক গতিবেগটাও জানতে চেয়েছে। ক্লিয়ার? ওকে, চলো নেক্সট অঙ্কটা কি আছে দেখা যাক। হ্যাঁ, 9টা বলছে দুটো সংখ্যা সমষ্টি 13 বিয়োগফল 3, তাহলে বৃহত্তম সংখ্যা কত হবে? 13 14 15 16, বৃহত্তম সংখ্যা হবে 8। এটা মুখে বলেই বলে দেবো। এবার কি করে বলবো দেখো, বলছে দুটো সংখ্যার সমষ্টি যদি 13 হয়, দুটি সংখ্যার সমষ্টি কতটা? 9টা, তাই তো? দুটি সংখ্যার সমষ্টি কত বলেছে হচ্ছে 13, আর বলেছে কি বিয়োগফল কত বলেছে? বিয়োগফল বলেছে 3। যদি মানে এটা সমষ্টি মানে যোগফলই ধরে নাও, যোগফল, ঠিক আছে? যদি এই রকম দেয় দুটো সংখ্যার যোগফল হচ্ছে 13 বিয়োগফল হচ্ছে 3, এরকম যদি দেয় তাহলে দুটো জিনিস জানবে। একটা বার করা যায় হচ্ছে বড় সংখ্যা, আর একটা বার করা যায় হচ্ছে ছোট সংখ্যা। কিভাবে বার করব দেখো, বড় সংখ্যা যদি বার করতে চায় তাহলে যোগফল যোগ বিয়োগফল ডিভাইড বাই 2 করে দিতে হয়। যা যোগফল যোগ বিয়োগফল ডিভাইড বাই 2। আর যদি ছোট সংখ্যাটা বার করতে চায় তাহলে বার করবে কি যোগফল বিয়োগ বিয়োগফল বাই 2, যোগফল বিয়োগ বিয়োগফল বাই 2। তাহলে এখানে কত আছে? 13 আর 3 কত হয়? 13 আর 3 16/2, 16/2 মানে কত আসছে? 8 আসছে, সিম্পল। আর এখানে 13 - 3 মানে কত আসছে? 10 আসছে, 10/2 মানে কত আসবে? এখানে আমার 5 আসবে, সিম্পল ব্যাপার। তাহলে কত আসছে? 10টি সংখ্যার, আচ্ছা কতটা গেল? হ্যাঁ, তাহলে কি চেয়েছে এখানে? বৃহত্তম সংখ্যা চেয়েছে, বৃহত্তম সংখ্যা মানে 8, এই 8 হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। 10এরটা কি বলেছে দেখো, 10এরটা কি বলেছে দেখো, 10এরটা বলেছে 10টি সংখ্যার গড় 42, প্রতিটি সংখ্যাতে যদি 5 বৃদ্ধি করা হলে নতুন গড় কত হবে? ভালো কথা। দেখো, যখন কোনো 10টা সংখ্যা বলেছে তো 42 গড় আছে, প্রত্যেকটার সঙ্গে যদি 5 বৃদ্ধি করা হয়, প্রত্যেকটার সঙ্গে যদি 5 বৃদ্ধি করা হয় তাহলে নতুন গড় কত হবে? তাহলে প্রতিটার সঙ্গে 5 বৃদ্ধি হলে গড়টা 5 বৃদ্ধি পাবে। মানে ছিল কত? ছিল হচ্ছে 42 ছিল, এবার প্রতিটার সঙ্গে 5 বৃদ্ধি করলে গড় 5ই বৃদ্ধি পায়। তাহলে 42 যোগ 5, তার মানে কত হবে? অ্যাকচুয়ালি 47। কত হবে? 47। তাহলে এইখানে পেলাম আমি 47। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? পরিষ্কার? ওকে, তাহলে বলো আজকে তোমাদের ক্লাসটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যারা চ্যানেলটাতে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ।